ইফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। হ্যাঁ করছি, কারণ আমার তুমি বড় রেখে পরপুরুষকে বেশি প্রায়োরিটি দিচ্ছ। নাহিদ ভাই পরপুরুষ, সে আমার ভাই। আপন তো নয়। আপনি ইফাত মলিন গলায় বলল। যাই হোক, এত কথা ভালো লাগছে না, আমাকে ইগনোর করতে হবে না, আমি আসছি। ঋতু আমতা আমতা করে বলল। ইগনোর করছি না তো, তবে চলে গেলে বাবাকে বলে যান। ইফাত গম্ভীর গলায় বলল। সরি, বাট আমি বলতে গেলে উনি আটকে দেবেন, লজ্জায় পড়ে যাব। তুমি বলে দিও। অবশ্য এখন বলতে হবে না, যখন খোঁজ করবে তখন বললো। ঋতু অবাক হলো। আমি বাবাকে কি বলবো? বলবে কাজ ছিল, চলে গেছে। ঋতু তেতে উঠল। মিথ্যা বলতে পারবো না। তাহলে সত্যিটাই বলে দিও। ইফাত কাদামাখা জুতো নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ঋতু হতভম্ব হয়ে বসে রইল। এই লোকটা এত অদ্ভুত। শেষমেশ নাহিদ ভাইকে নিয়ে তার জেলাসি। ঋতুর হাসি পেল। পুঁটি মাছওয়ালির প্রেমে পড়া অঙ্ক স্যার কি জানে নাহিদ ভাইয়ের পুতুলের মতো সুন্দর একটা মেয়েও আছে। এর ঘন্টাখানিক পরে বাবুল মিয়া যখন মেজামের খোঁজ করতে এলেন, তখন ঋতু মিনমিন করে জানালো ইফাত ঘুমিয়ে পড়েছে। বাবুল মিয়া গম্ভীর মুখে মাথা নাড়িয়ে চলে গেল। এরপর অবশ্য তার কেউ বিরক্ত করলো না। ঋতু দরজা আটকে ঘুম দিল। অঙ্ক স্যারের হাত থেকে নিস্তার পেয়ে বহুদিন পর নিজ বাড়িতে নিজ বিছানায় শান্তির ঘুম দিল ঋতু। সকালবেলায় বেশ বেলা করে ঘুম ভাঙলো। আড়মোড়া ভেঙে বাইরে বেরোতেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। বসার ঘরে বাবার সাথে অঙ্ক স্যার বসে আছে, হাসি খুশি জলমলে চেহারা, আইসি ভঙ্গিতেই চায়ের কাপে চুমুক দিচ্ছে। এই লোকটা এখানে কেন? রাতে না চলে গেল? ঋতু চোখ থেকে কোটর বেরিয়ে আসা উপক্রম। অঙ্ক স্যারকে একা পাওয়ার পর ঋতু বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। আপনি কখন এলেন? রাতে গিয়ে সকালে যখন আসবেনি, তাহলে এত নাটকের কি প্রয়োজন ছিল? ইফাত ওর কথা শুনে তখনই চমকপ্রদ খবরটা দিল। রাতে তো কোথাও যাইনি। ঋতু হতভম্ব হলো। মানে তাহলে ছিলেন কোথায়? শ্বশুর মশাই সাথে ছিলাম। ঋতু চাপা স্বরে চেঁচালো। আপনি আমার সাথে মজা করছেন? না, মিথ্যা বললেন কেন তাহলে? আমার রাগ হচ্ছিল তাই। ঋতু দরজা ধরে দাঁড়ালো। আপনি জানেন, আপনার জন্য আমি বাবাকে মিথ্যা বলেছি আপনি ঘরে ঘুমিয়ে আছেন। বাবা কি ভাবলো আমায়? ছি। ইফাত হাসলো। ঋতুর ইচ্ছে করলো ওর নাকে ঘুষি মারতে। ওর হাতে ঘুষি খেয়ে যদি লোকটা শিক্ষে হয়। ওর অগ্নিচক্ষু দেখে ইফাত বলল। উনি জানেন আমার আর তোমার মধ্যে ছোটখাটো মনোমালিন্য হয়েছে, তাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছো তুমি। ঋতু দোচোখ বুঝে নিজেকে শান্ত করলো। ও গড, লোকটা এত বদমাস। বাবার কাছে এত সব মিথ্যে বানিয়ে বানিয়ে বলেছে। বাবা কি ভাবলো? উফ, লজ্জায় ওর মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। ও কটমট করে বলল। এত বড় মিথ্যা বলতে বুক কাঁপলো না আপনার? নিভিয়ে রাখা আগুনটা ধপ করে যেন জ্বলে উঠলো ইফাদের। চাপার আগে তাই সোজা সাপটা জবাব দিল। আমার সাথেই তোমার সব বাজে ব্যবহার, অন্যদের সাথে না। শুধু প্রেম পড়েছি বলে বিয়ে করেছি তোমাকে, অপরাধ তো কিছু করিনি। তোমার বাবাকে মিথ্যা বলতে আমার যতটা না খারাপ লাগছিল, তার চেয়ে বেশি খারাপ লাগছিল তোমাকে অন্য ছেলের সাথে হাসতে দেখে। আমার হাত পা, বুক, হাঁটু সব কাঁপছিল তোমাকে ওই ছেলেটার সাথে দেখে। কষ্ট হচ্ছিল খুব, রক্তক্ষরণ হচ্ছিল মাথার ভেতর, বুকের ভেতর। অঙ্ক স্যার বকবক করতেই থাকলেন। অন্যদিকে ঋতু আনমনা হয়ে এক দৃষ্টিতে অদ্ভুত চোখে দেখছিল তার অঙ্ক স্যারকে। শুনছিল লোকটার অভিমানী কথা, অদ্ভুত স্বীকারোক্তি। ঋতু ভেবেছিল বাবা বেশ রাগ করবে ওর সাথে, হয়তো বকবেও রাতে মিথ্যে বলার জন্য, কিন্তু সেরকম কিছুই হলো না। বাবুল মিয়া হাসি খুশি মনেই ওর সাথে কথা বললেন। হই হই করে এক গাদা বাজার করে নিয়ে এলেন। দুপুরেও ভুরি ভোজন আয়োজন ছিল। ঋতু মিনমিন করে বাবার পিছু পিছু ঘুরছিল মাফ চাইবার জন্য। বাবুল মিয়া ভাবলেন মেয়ে তার নাওটা হয়েছে ভীষণ। তিনি মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমার মাইয়াগুলা একেবারে বাপভক্ত। সেদিনের ছোট্ট দুইটা কৈতর আজ সংসারী। এখন তোরা দুই বোন ভালো থাকলেই হবে, আমার আর কিছু চাওয়ার থাকবে না। ঋতু আমতা আমতা করে বলল। বাবা রাতে উনি মানে স্যার তোমার সাথে শুয়েছিল? সাথে না, আমার ঘরে শুয়েছিল। আমি তো পড়ার ঘরে ঘুমাইছি নাহিদের সাথে। ওফ, অঙ্ক স্যার আবার মিথ্যে! কত বড় ফাজিল দেখো। ঋতু বিরক্ত লুকিয়ে বলল। কখন গেল? তুই তখন বললি না ও ঘুমাইছে, শুই নাই, আমি চইলা গেলাম। নাহিদও ছিল। এর কিছুক্ষণ পরই তো আইলো। এর পরেই এলো? হ, কইলো ঘুম ভাঙ্গা গেছে, নতুন জায়গায় ঘুমও আসতেছে না। আমি আর নাহিদ কইলাম চলো তাহলে তিনজনে মিলে আড্ডা দেই। ওই আড্ডা দিতে দিতেই তো ঘুম আইসা গেল পোলাটার। ক্লান্তিতে আমার বিছানায় শুইয়া ঘুমাইয়া পড়ল। নতুন জামাই আরাম করে আমার বিছানায়, তারে তো আর তারাই দিতে পারি না।
আমি সেজন্যই নাহিদের লগে ঘুমাইলাম। ঋতু দীর্ঘশ্বাস ফেলল। ওকে তাহলে মিথ্যে বলেছে? রাতে এক কাহিনী করে ওকে আবার অন্য কাহিনী শুনিয়েছে। লোকটা আসলেই খারাপ। এত খারাপ লোক জীবনও আর দেখেনি সে। সব খারাপই শুধু ওর সাথেই, আর বাদ বাকি সবার কাছে সে দোয়া তুলসী পাতা। ঋতু চুপচাপ রান্নাঘরে চলে গেল। এরপর 2টো দিন তেমন ঝামেলা বা ঝগড়াঝাটি হলো না দুজনের। সব স্বাভাবিকই রইল। তবে কথাবার্তা কম হলো ওদের মধ্যে। চলে যাবার আগের দিন ইফাত এক গাদা শপিং করে নিয়ে এলো সবার জন্য। ছোট খালা সবুজ শাড়িটি উলট পালট করে দেখতে দেখতে বললেন, জামাইয়ের পছন্দ আছে? বড় ফুফু তো ফিরোজা রঙের জামদানি পেয়ে গদগদ কণ্ঠে ইফাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। বাচ্চা থাকো বাপজান, শত সন্তানের পিতা হও। শুনেই ঋতুর কাশি উঠল। ঈশিতা ওর পিঠে হাত বুলিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, কাশুস কেন? চিন্তা করিস না, তোর দশাও আমার মতোই হইব, তোর জামাইও কইব। গ্র্যাজুয়েশন শেষ না কইরা নো বাচ্চা গোষ্ঠী। ঋতু জবাব দিল না, তবে চোখ পাকিয়ে চাইলো বোনের দিকে। ঈশিতা কিছু হয়নি এমন একটা ভাব করলো। ইফাদ ওকে উপহার দিল পারফিউম। ওর স্বামী এজাজ পেল রিচওয়াজ। ফুপা শ্বশুরকে দিল পাঞ্জাবি। সবাই দারুণ পছন্দ করলো সব। সকলের থেকে প্রশংসা কুড়ালো ইফাত। ঋতু চুপচাপ বসে বসে দেখছিল। সবার জন্য এত কিছু এনেছে লোকটা। সত্যি খরচে লোক। ঋতু প্রশংসা করলো অঙ্ক স্যারের, তবে মনে মনে মুখ ফুটে কিছুই বলল না। সবাইকে উপহার বুঝিয়ে দিয়ে ঘরে আসার পর ইফাত ঋতুর গিফটটা দিল। হাতে একটা বক্স ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, কি এটা? খুলে দেখো। ঋতু বক্স খুলে দেখলো একটা ক্যালকুলেটর। কিছু না বুঝতে পেরেও বোকার মতো তাকালো ইফাতের দিকে। গতবার তো ভুলভাল ক্যালকুলেটর চেপে অঙ্ক একদম গোল্লা পেয়েছিলে, তাই দিলাম। পুরনো ক্ষত মনে পড়ে ফুঁসে উঠলো ঋতু। ক্যালকুলেটরটা বিছানায় ছুঁড়ে বলল, আপনি আমাকে অপমান করছেন স্যার। মোটেও না, সামনে তো টেস্ট এক্সাম, তোমার লাগবে মনে করে নিয়ে এলাম। প্রয়োজনীয় জিনিসগুলো গিফট করাই তো ভালো, তাই না? ঋতু চোখ মুখ শক্ত করে এবার বলল, শুনুন স্যার, আমি ঠিক করেছি, আর লেখাপড়া করব না। ইফাত ভ্রু কুচকে ফেললো। পড়ালেখা করবে না কেন? আমার এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পর পড়ালেখার কোনো দাম নেই। ইফাত বসা ছিল, শটান উঠে এসে ওর ঘাড় ধরে রাগী গলায় বলে, দ্বিতীয়বার এই কথা বলো দেখি, ঘাড় মোটকে দেবো এখন। ঋতু কিছু বলল না তেমন। দিলে দিন, কিন্তু আমি আর পড়ালেখার ধার ধারছি না। কেন, কি সমস্যা? আমার সমস্যা তো আপনি। আমি? হ্যাঁ আপনি। এই আপনার জন্য তো আমি ফেল করেছিলাম। আমার জন্য? ইফাত বিস্মিত হলো। আমি কি করলাম? আপনি হার্ড প্রশ্ন করেছিলেন বলেই তো। ইফাত অবাক গলায় বলল, মানে তুই পড়ালেখা করবে না, প্রশ্ন ধরতে পারবে না, এসব আমার দোষ? অবশ্যই আপনার দোষ। ইফাত বিস্মিত নয়নে তাকিয়ে রইল। তোমার এসব অজুহাত অন্য কোথাও গিয়ে দেখিও, আমাকে না। ঋতু ওর কথা না শোনার ভান করে হাই তুলতে তুলতে বিছানার দিকে এগোলো। আপনাদের বাড়ি ফিরে ক্যালকুলেটরটা আমি রাজিকে দিয়ে দেব। ও তো কদিন পর এসএসসি দিবে, ওর লাগবে। দিলে দিও। আমার ঘরে কি ক্যালকুলেটর নেই নাকি? এটা তো আমি স্পেশালি তোমার জন্য এনেছি। পড়ালেখা যখন করবো না তখন এইসবের কোনো দরকার নেই। ইফাত কপালে ভাঁজ ফেললো। তোমার দরকার না হলেও আমার আছে। আমার বউ হায়ার স্টাডিজ করবে না, এটা তো ভাবতেই পারি না আমি। তাহলে কোনো হায়ার স্টাডিজ করা মেয়েকেই বিয়ে করতেন, ফেলটুস আমাকেই কেন? ইফাত কাছে এসে ফিস ফিস করে বলল, সে তো তোমাকে দেখে জ্বরে কুপকাত হয়ে গিয়েছিলাম বলে। অন্য কাউকে স্বপ্নেও ভাবা অসম্ভব ছিল। আমি তো তোমার বাবাকেও কথা দিয়েছি। ঋতু উঠে বসলো, চোখ বড় বড় করে চাইলো। কি কথা দিয়েছেন? ইফাত গম্ভীর স্বরে বলল, বলেছি আপনি শুধু আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, আমি ওকে অঙ্কে এক্সপার্ট বানিয়ে দিব। ঠিক এই জন্যই আমি পড়ালেখা করবো না, মূর্খ থাকবো। ইফাত ধৈর্য হারা হলো। একটু ভেবে দেখো ঋতু, ইন ফিউচারে যখন আমাদের বেবি, যখন তুমি মা হবে, তখন বাচ্চাদের কি শিক্ষা দিবে? ওদের জন্য হলেও কিন্তু তোমার পড়াশোনাটা করাটা দরকার। ঋতু মিষ্টি হেসে বলল, কেন, আপনি তো আছেনই অঙ্কে এক্সপার্ট, ফিউচারে একজন শিক্ষিত বাবা। ইফাত ওর হাসি দেখে থমথমে গলায় বলল, কেন এমন করছো ঋতু? পড়াশোনাটা করতেই হবে তোমার। আপুর যখন দুলাভাইয়ের সাথে বিয়ে হলো তখন থেকে আমি চাইতাম আমার যে বর হবে সে অন্য কিছু যাই হোক, কিছুতেই যাতে টিচার না হোক। কিন্তু কি চাইলাম আর কি হলো? বাবা আমার জন্য এই আপনাকেই নিয়ে এলো। ইফাত অবাক হয়ে বলল, কেন চাইতে না? ঋতু বিরক্ত নিয়ে বলল, সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকে বলে। এই দুলাভাইকেই দেখুন না, আপুকেও পড়া নিয়ে ভীষণ প্যারা দেয়। ডিরেক্ট বলে দিয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হবার পরে বাচ্চা কাচ্চার কথা ভাববে। আপু বেচারি একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করলো, দুলাভাই তো কানেই তুলেনি। এক কথা, আগে পড়া শেষ হোক, এরপর বাকি সব। বেচারি তো সারাদিন পড়া নিয়েই থাকে। এখানে এলেই ওর একটু ফুরসত মেলে। এইসবের পেছনে অবশ্য আমার বাবার হাত আছে। দেখুন না,
আমাকেও সেই টিচার পাত্রের হাতেই তুলে দিল। ইফাত বিষণ্ণ আহত গলায় প্রশ্ন করলো। ইউ ডোন্ট লাইক মাই প্রফেশন সিরিয়াসলি? ঋতু রেগে রেগে বলল, ওরকম নাকের ডকায় চশমা এঁটে বেত হাতে চেঁচিয়ে চেঁচিয়ে পেট মোটা কেউ অন্যকে পড়াচ্ছে, বকছে, কানে ধরে দাঁড় করিয়ে রাখছে, ভাবলেই রাগ হয় আমার। অবশ্য আপনিও আমার সাথে কম করেননি, অনেক শাস্তি দিয়েছেন। ঋতুর মুখে এসব কথা শুনে ইফাত সেভাবেই কিছুক্ষণ থম মেরে বসে রইল। পেট মোটা মানে? ও তো যথেষ্ট ফিট, স্টুডেন্টদের যত্ন নিয়ে পড়ায়, হ্যাঁ শাসনও করে, তবে তার লিমিটের বাইরে বেত নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বিশ্রীভাবে নয়। তাছাড়া চাকরির বয়সটাও বেশি না, এখনো 1 বছর পূর্ণ হয়নি। বাপদাদার পারিবারিক ব্যবসা ফেলে নতুন কিছু অভিজ্ঞতার জন্যই চাকরিটা করা। এমন তো নয় যে এই চাকরি না করলে ও না খেয়ে মরবে, কখনোই না। এসব ভাবতে ভাবতে ঋতুর দিকে চোখ পড়লো ওর, দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়েটা এমন কেন? ওর উপর রাগ করে পড়ালেখাই করবে না বলছে, অদ্ভুত। কিন্তু ইফাত তো হাল ছাড়ার পাত্র নয়। ঋতুকে অবশ্যই পড়াশোনা করতে হবে, ভবিষ্যতে নিজের বাচ্চা কাচ্চাদের জন্য হলেও পড়াশোনা ওকে করতেই হবে। দরকার পড়লে বইয়ের অপছন্দে চাকরি ছাড়বে, প্রয়োজনে বউকে সে মেরে মেরে পড়াবে, তবুও পড়াবে। ইফাদের জল জলে মুখটা শুকনো দেখালো। ওর শুকনো মুখটা দেখে ঋতুর ভীষণ মায়া হলো, সেই সাথে পেট ফেটে হাসিও পেল। কিন্তু পাছে স্যার বুঝে ফেলে, সেজন্য ও মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বহু কষ্টে নিজের হাসি চেপে রেখে বলল, আমি ঘুমাবো, আলোটা নিভিয়ে দিন তো, চোখে লাগছে। ঋতু যদিও বড় গলা করে ইফাতকে বলেছিল সে পড়ালেখা করবে না, মূর্খ থাকবে, কিন্তু বেশিক্ষণ নিজের এই সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। বাবুল মিয়া এসব জানতে পেরে আসার সময় কড়া করে বলে দিয়েছেন, মেয়ে যদি পড়ালেখা না করে তাহলে তিনি আর কখনো মেয়ের মুখ দেখা তো দূর, কথাও বলবে না। ঈশিতাও বেশ কথা শুনিয়েছে ওকে। বাধ্য হয়েই ঋতু শেষ পর্যন্ত বাবাকে কথা দিয়েছে সে পড়াশোনা করবে এবং ভালো ফলাফল করার চেষ্টাও করবে। আর এই কথাগুলো যে অঙ্ক স্যার বাবার কানে তুলেছে, এটা বুঝতে পেরে বাবার অগোচরে সে ইফাতকে চোখ রাঙিয়েছিল বারবার। ইফাত তখন এমন একটা ভান করেছে যেন সে বুঝতেই পারছে না বাবা মেয়ের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, যেন এসবে তার কোনো হাতই নেই। কিন্তু ঋতু জানে বাবাকে বিচার দেওয়ার মতো মহান কাজটি এই লোকটা ছাড়া আর কেউই করেনি। এ নিয়ে দুজনের মাঝে একচোট কথা কাটাকাটিও হয়ে গেল। পড়াশোনায় বেশ গ্যাপ পড়ে যাওয়ায় সেগুলো কভার করার জন্য ইফাত বেশ কড়াকড়িভাবেই ঋতুকে পড়াশোনার জালে আটকেছে। ম্যাথের সাবজেক্টগুলো বেশ জোর দিয়ে পড়াচ্ছে নিজে। পড়ানোর সময় ভীষণ স্ট্রিক্ট একজন টিচার সে। একটু ভুলচুক বা অমনোযোগী হলে স্কেলের বাড়ি পড়ে হাতের তালুতে। ঋতু যখন প্রতিবাদ করতে পারে না, চুপচাপ মুখ বুজে সব সহ্য করে। কেননা ইফাত তখন মোটেও হাজবেন্ড মুডে থাকে না, থাকে টিচার মুডে। গম্ভীর রাগী বলতে গেলে সম্পূর্ণ আলাদা একজন মানুষের রূপে। কিন্তু পড়াশোনা শেষ হলে আবার দেখা যায় তার অন্য রূপ। তখন আদর যত্ন করে মাথায় তুলে রাখে সে বউকে, কপালে চুমু এঁকে দেয়, চুল আঁচড়ে দেয়, মাথা ম্যাসাজ করে দেয়, বকাবকি করে, ঠেসে ঠুসে খাবারও খাওয়ায়। অভিমানীও বউ পাগল সে। একদিন তো হঠাৎ রাস্তায় দেখা হয়ে যাওয়া এক ছেলে ক্লাসমেটের সঙ্গে দূর থেকে ঋতুকে কথা বলতে দেখে ফেলেছিল ইফাত। এরপর সারা রাস্তা হাঁসফাঁস করে বাড়ি ফিরে টানা 3 দিন জ্বর। ঋতু হতভম্ব, সামান্য কারণে জ্বরের মতো ভয়ানক অবস্থা এই লোকে। ইফাতও নিজের দশা দেখে তখন বেশ অপ্রস্তুত হয়েছিল। সে থেকে ঋতু ছেলে ক্লাসমেটদের সঙ্গে খুব একটা কথাবার্তা বলে না, পাছে আবার হার্ট অ্যাটাক করে বসে নাকি ওর বরটা। মাঝে মধ্যে ইফাতের উপর রাগ করতে গিয়েও হেসে ফেলে ঋতু। এতদিনে ও এটা বুঝে গেছে যে বউয়ের সামনে ইফাত যতটা মন খোলা বা সহজ, বাড়ির অন্যদের সাথে ততটা সহজ স্বাভাবিক নয় একদমই। এই মানুষটার নানান রূপ, তার সামনে এক রূপ, পরিবারের সদস্যদের সামনে আরেক রূপ, আর নিজের পেশায় সম্পূর্ণ ভিন্ন রূপ। কলেজে ক্লাস করতে গেলে ঋতু অবশ্য সম্পূর্ণ অন্য একটা ইফাতকেই দেখতে পায়। আগের মতোই স্বাভাবিকভাবেই ক্লাস নিচ্ছে, পড়াচ্ছে। ওকে দেখলে ভুল করেও বউ পাগলটায় আচরণ করে না, তবে ঠিকই চোখে চোখে রাখে। এতে ঋতুর অস্বস্তি হলেও কিছু বলে না। তবে মাঝে মাঝে কোনো মেয়ে ক্লাসমেট যখন ইফাতের আশেপাশে ঘেঁষে বা পড়া বুঝতে চায়, অথবা ইফাতকে নিয়ে প্রশংসার ঝুলি খুলে বসে ওর সামনে, তখন ঋতুর বেশ বিরক্ত লাগে, রাগও হয়, ভেতরটা ফেটে পড়ে। অন্যদের সুদর্শন বরকে দেখে গিলে ফেলা টাইপ লুক কেন দেয়, এটা নিয়ে বেশ বিরক্ত হয় ও। এদের মাথা ব্যথা দেখে ইচ্ছে করে মেয়েগুলোর মাথাই ফাটিয়ে দিই, তাদের রক্ত দিয়ে গোসল করতে। তখন বহু কষ্টে নিজেকে সামলায় ঋতু। তবে একটা সময়ের পর ওদের বিয়ের ব্যাপারটা যখন পুরো কলেজে জানাজানি হয়ে গেল, তখন সবাই একটা ধাক্কার মতো খেলো। কেউ তো বিশ্বাসই করতে পারলো না যে অঙ্ক স্যারের মতো একজন হ্যান্ডসাম ড্যাশিং ম্যান ক্লাসের ব্যাক বেঞ্চের ফেলটুস ঋতুকে কিভাবে বিয়ে করতে পেরেছে। এ নিয়েও কদিন নানা কাহিনী ছড়াছড়ি হলো, যেগুলোর বেশিরভাগই ভিত্তিহীন।
ঋতুরই কজন ক্লাসমেট ওকে আড়ালে আবড়ালে লোভী, স্বার্থপর, সুবিধাবাদী বলে অনেকের কাছে গালগপ্প বানালো। এমনকি গরিব ঘরের পান ব্যবসায়ীর মেয়ে হয়ে রূপ দেখিয়ে বড়লোক ঘরের ছেলে পটিয়ে নিয়েছে, এসব বলতেও কোনো দ্বিধাবোধ করলো না তারা। এই কুৎসিত অপবাদগুলো শুনে ঋতুর মাথা ঝিমঝিম করে উঠল। শত কুৎসিত কথাও ও আমলে নেয়নি, কিন্তু চরিত্র আর বাবাকে টানায় ঋতু শেষ পর্যন্ত চুপ থাকতে পারলো না। ও ভীষণ রেগে গেল। যারা এসব বাজে কথা রটিয়েছে তাদের সঙ্গে ওর কথা কাটাকাটিও হলো। মেয়েগুলো স্বীকারই করলো না এসব ওরা বলেছে, উল্টো বলল স্যারের বউ হয়ে ও নাকি ক্ষমতার দাপট দেখিয়ে ঝগড়া লাগাতে এসেছে। ঋতু শেষমেশ ওদের সাথে ঝগড়ায় টিকতে পারলো না। এতটাই কষ্ট পেলেও যে কলেজ থেকে সেদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলো। নাজিয়া, ইফতি কান্নার কারণ জিজ্ঞেস করলে ঋতু কিছুই বলতে পারলো না। একটা বাহানা দিয়ে ব্যাপারটা আড়াল করলো। কলেজে ঋতুর বান্ধবী মিলু, বৃষ্টির থেকেই ঝামেলার বিষয়ে অবগত হয়েছিল ইফাত। বাড়ি ফিরে মায়ের কাছে কান্নাকাটির ব্যাপারটাও শুনে ইফাত যখন ঋতুকে জিজ্ঞেস করলো, তখন ঋতু মুখে কুলু পেটে রইল, কিছুতেই কারণ বলতে চাইলো না। কিন্তু ইফাতের জবরদস্তির পর বাধ্য হলো সব বলতে। ইফাত এসব শুনে রেগে গেলেও ঋতুর মন বুঝতে পেরে মৃদু হেসে ওকে কাছে টানলো, মাথায় হাত বুলিয়ে বলল, আমার বউকে কাঁদানো একদম ভালো কাজ করেনি ওরা। ঋতু ভেজা গলায় বলল, ওরা যা খুশি তাই অপবাদ দিবে আর আপনি এসবের বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন না? আমার বাবাকে পর্যন্ত টেনেছে। ইফাত অভিমানী ঋতুকে দেখলো, কান্নাকাটিতে লাল হয়ে আছে ওর মুখ। ইফাত ধীর গলায় বলল, অবশ্যই নেব। যারা যারা তোমাকে এসব বাজে কথা বলেছে তাদের শাস্তি দিব, ওয়ার্ন করে দেব সবাইকে, যাতে ব্যাপারটা নিয়ে কেউ ঘাটাঘাটি না করে। আমি কাকে কি কারণে বিয়ে করব না করব সেটা আমার পার্সোনাল ম্যাটার। ওদের কথাই তো আমি আমার জীবনের সিদ্ধান্ত নেব না। আপনার পার্সোনাল ব্যাপার এখন পাবলিক হয়ে গেছে স্যার। আপনি ওদের শাস্তি দিলেও ওরা ভাববে আমি ক্ষমতা দেখাচ্ছি, তখন উল্টো সবাই আমাকে খারাপ কথা বলবে, একে অন্যের সাথে বলা বলি করবে, হাসবে। তাহলে কি করা উচিত আমার? মারবো ধরে ওদের? জানি না, কিচ্ছু জানি না আমি। ইফাত নিজের হাতের বাঁধন শক্ত করলো, নরম গলায় বলল, কে কি বললো করলো এই সমস্ত কিছু ডাজেন্ট ম্যাটার ঋতু। সব কথা সিরিয়াসলি নিলে হয় না, তুমি বুদ্ধিমতী। এসব ছোটখাটো গুরুত্বহীন ব্যাপার নিয়ে কান্নাকাটি করে বোকার পরিচয় দিচ্ছ মেয়ে, মাথা থেকে ঝেড়ে ফেলো। কেউ তো কথাগুলো আপনার সামনে বলছে না, ই নিয়ে বিনিয়ে আমাকে কেন্দ্র করেই বলছে। আপনি আমাকে বুঝতে পারছেন না স্যার, এই জন্যই আমি আপনাকে বিয়ে করতে চাইনি, শুধু বাবার জন্য। ইফাত চুপ করে শুনলো, নিজের খারাপ লাগাটা প্রকাশ করলো না, ভেতরে রেখে দিল। এই কথাটা ঋতু চেতনে অবচেতনে প্রায় বলে। তখন হাসি ঠাট্টা করে কথাগুলো উড়িয়ে দিলেও এক ধরনের অপরাধ বোধ হয় ওর। ইফাত ছোট্ট একটা শ্বাস ফেলে ওর গালে হাত রেখে শান্ত স্বরে বলল, বিয়েটা তো হয়ে গেছে তাই না? এবার সত্যটা মেনে নিয়ে ভালো থাকতে হবে, রাখতে হবে তো সবাইকে, অবুঝের মতো করে না। ঋতুর এবার রাগ হলো। আপনাকে আমার আত্মকেন্দ্রিক স্বার্থপর মনে হচ্ছে। ও গাল থেকে হাত সরিয়ে হতভম্ব হয়ে তাকালো। স্বার্থপর, আত্মকেন্দ্রিক আমি? ঋতু উত্তর দিল না, বরঞ্চ দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। ইফাত ব্যাহত ভঙ্গিতে থম মেরে বসে রইল, দীর্ঘশ্বাস ফেলল। ঋতু ওকে আর যাই হোক আত্মকেন্দ্রিক স্বার্থপর কি করে ভাবতে পারলো। এরপর কদিন ঋতু কলেজ গেল না। ইফাদের সাথেও হুহা ছাড়া বিশেষ কোনো কথা হলো না। তবে বেশি দিন না এসেও থাকতে পারলো না। রেজিস্ট্রেশন কার্ড আনার জন্য ওকে যেতেই হলো। গিয়ে অবাক হলো, যাদের সাথে ওর ঝগড়া হয়েছিল তারা কেউই ওকে দেখে কিছু বললো না, এড়িয়ে গেল। এরপর মিলু আর বৃষ্টির থেকে আচানক খবরটা শুনল ঋতু। অঙ্ক স্যার নাকি হঠাৎই তার চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু কারণ জানা যায়নি। খবর শুনে ঋতু হতভম্ব। অঙ্ক স্যার কেন চাকরি ছেড়েছে? কই, ওকে তো কিছু বলেনি। ঋতু ভেবে পেল না। মিলুরা কতক্ষণ ঋতুকেই চাপাচাপি করলো, তবে এক সময় থেমে গেল। ওদের মনে হলো বরের চাকরি ছাড়ার খবরটা ঋতু তো পেয়েইছে ওদের থেকে, ও কি করে রিজন জানবে। বাড়ি ফিরে শাশুড়িকে জিজ্ঞেস করে। ঋতু নিশ্চিত হলো ইফাদের চাকরি ছাড়ার ব্যাপারটা বাড়ির কেউই জানে না। রাতে ইফাত ফিরলে ঋতু ওকে জিজ্ঞেস করলো, আপনি চাকরিটা ছেড়েছেন, এটা সত্যি? এতক্ষণ প্রিন্সিপালের সাথেই ছিল ইফাত। প্রিন্সিপাল স্যার ওকে বোঝাচ্ছিল এত ভালো একটা চাকরি সে কেন ছাড়বে। এটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। ইফাত তাকে ব্যক্তিগত রিজন দেখিয়েছে ঠিকই, কিন্তু প্রিন্সিপাল স্যার ওর উপর ভীষণই অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এসব নিয়ে অনেকক্ষণ আলাপচারিতা করে মাথা ধরে আছে ইফাদের। ঋতুর কথা শুনে সে চোখ খুলে তাকালো, কিছুটা অপ্রবৃত দেখালো ওকে। তোমাকে কে বললো? কলেজে গিয়েছিলাম, তখনই শুনলাম। ও, আমার কথার উত্তর দিলেন না যে? উত্তর দেওয়ার মতো জবাব নেই তাই? বাড়ির কেউ জানে না, আমাকেও বলেননি, এটা কি ঠিক? ইফাত অন্যরকম গলায় বলল, এটা গুরুত্বপূর্ণ কিছু নয় যে সবাইকে জানাতে হবে। সরি টু সে, আমাকে কিছুক্ষণ এলাকায় একা থাকতে হবে। ঋতু ওর গলার স্বর শুনে ভরকালো। এমন টোনে ইফাত কখনো কথা বলেনি ওর সাথে। ও আর কথা বাড়ানোর সাহস করলো না। বসে বসে ভাবতে লাগলো
ইফাত কেন চাকরি ছেড়েছে, ওর জন্য? সেদিন ওরকম বললো বলে মনে হতেই ওর চোখ মুখ বিবর্ণ রূপ ধারণ করলো। অপ্রস্তুত গলায় প্রশ্ন করলো ইফাতকে। আপনি নিশ্চয়ই আমার জন্য চাকরিটা ছাড়েননি, নিশ্চয়ই আমার কথা সিরিয়াসলি নেননি, তাই না? ইফাত চোখ বন্ধ অবস্থাতেই অনেকক্ষণ পর জবাব দিল। না। ঋতু দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ল। ইফাত ওকে না বলেছে ঠিকই, কিন্তু ওর চোখ মুখ তো অন্য কথা বলছে। ঋতু সেই চোখের ভাষা বুঝতে ব্যর্থ হলো। ও কিছু মেলাতে পারলো না। ইফাত ওকে বলল, আমি একটু একা থাকতে চাচ্ছি। ঋতু ঘর থেকে বেরিয়ে গেল, ছাদে গিয়ে বসে রইল। হঠাৎই ওর খারাপ লাগছে, কেন লাগছে সেটা জানে না, কিন্তু ওর নিজেকে এই দায়ী লাগছে। ঘন্টাখানেক সময় পার হয়ে যাওয়ার পর ইফাত লক্ষ্য করলো ঋতু এখনো ঘরে আসেনি। বেশ রাত হয়েছে। ও ঋতুকে খুঁজতে গিয়ে ছাদে পেল। মেয়েটা সিমেন্টের ঢালাইয়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। সুন্দর মুখশ্রীতে লেপ্টে আছে দ্বিধা, ভ্রু দুটো কুঁচকে আছে। এই মুহূর্তে ওকে 8-10 বছরের বাচ্চা মেয়ের মতো লাগছে। ইফাদের বুক থেকে ভার নেমে গেল। ঋতুর রাগ, অভিমান, চাওয়া পাওয়া তার কাছে কতটা গুরুত্বপূর্ণ মেয়েটা তা জানে না। ইফাত ওকে ঠিক কতটা ভালোবাসে কখনো কম বোঝাতেও পারবে না। হুট করে কি করে এত ভালোবেসে ফেললো জানে না ইফাত। শুধু জানে মেয়েটা এখন ওর জীবনের একটা অংশ, ওর সব, ওর স্বপ্ন, ইচ্ছেগুলো ইফাদের সব। ঘুমন্ত ঋতুকে বাজাগোলা করে তুলে নিতেই ধরফড়িয়ে উঠল ঋতু। হকচকিয়ে চোখ খুলতেই ইফাতকে দেখে প্রথমে ভরকালো, এরপর চেঁচালো। মানে কি, কোলে তুলছেন কেন? এত সুন্দর একটা ঘর থাকতে ছাদে ঘুমাতে হবে কেন? বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গিয়েছিল টেরই পাইনি। আমাকে নামিয়ে দিন। ইফাত ওর কথা শুনলো না, একেবারে ঘরে এনে বিছানায় শুয়ে দিল। এরপর আলো নিভিয়ে নিজেও এসে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ঋতু লজ্জিত ভঙ্গিতে বলল, হুটহাট এমন করেন, আমি আনইজি ফিল করি। আই ডোন্ট কেয়ার। ঋতু মুখ ফসকে বলে ফেলল। আপনি একটু বেশি কি? ঋতু আমতা আমতা করে বলল, মানে বউ পাগল। ইফাত ওর গলায় নাক ঘষতে ঘষতে বলল। সেটা তো বউ বুঝে না, অহেতুক দূরছাই করে। বলে ইফাত মৃদু হাসলো। ঋতু অপ্রস্তুত বোধ করে চোখ নামিয়ে নিল। ঘুমাবো। এভাবেই ঘুমাও। ইফাতের গলার স্বরে কিছু একটা ছিল। ঋতু ওকে নিষেধ করতে পারলো না। সে স্পষ্ট অনুভব করতে পারছে ইফাতের গলা কাঁপছে। এরপরও মানুষটা ওর সাথে কিছুই হয়নি, সর্বদা এমন একটা ভাব করছে। একরাশ বিষণ্ণতা ঋতুকে ঘিরে ধরলো, অথচ এমন হওয়ার কথা ছিল না। পরদিন অবশ্য বাড়িতে জানাজানি হয়ে গেল ইফাদের চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা। ইফাদের বাবা রৌফ সাহেব ছেলের কাণ্ডে বেশ হতবাক হলেন। বিদেশ থেকে পড়াশোনা করে ফেরত আসার পর ছেলেকে কত জোর করেছেন ব্যবসায় হাত লাগাও, এখানে স্বাধীন জীবন, পরের অধীনস্থ হয়ে কেন জীবন কাটাতে হবে। ইফাত শুনেনি। অনেকটা শখের বশেই কলেজের চাকরিটা নিয়েছিল সে। অন্য কোনো চাকরি এত পছন্দ ছিল না। সেই চাকরি ইফাত ছেড়ে দিল, তাও আবার বছর না করাতেই। তার মনে নানা প্রশ্নের জন্ম নিল, তবে তিনি তা প্রকাশ করলেন না। নাজিও ছেলের কাজে বেশ ছুটেছেন, ইফতিও ছেড়েছে ছোট ভাইকে, কিন্তু ইফাত নির্বিকার, নিশ্চল থেকেছে। কাউকে তো সে আর বলতে পারে না যে ঝোঁকের বশবর্তী হয়েই চাকরিটা ছেড়ে দিয়েছে। কেননা ঋতু বিশেষ একটা পছন্দ করে না এই চাকরি। মেয়েটা হয়তো মুখে বলেনি ওকে চাকরি ছাড়তে, কিন্তু ও তো এক প্রকার ঋতুকে ভালোবেসেই এই বিসর্জনটা দিয়েছে। ইফাত দীর্ঘশ্বাস ফেলল। না, বড্ড বাচ্চামো হয়ে গেল ব্যাপারটা। এদিকে ইফাদের কাণ্ড আর বাড়ির সবার চোটপাট দেখে ভীষণ অভিমানে বুক ভারী হলো ঋতুর। এসব যে ওর কথায় কষ্ট পেয়ে করেছে অঙ্কুশের, তা কাল রাতে না বুঝলেও দিনের আলোতে ঠিকই বুঝেছে। ইফাত আসতেই তাই ফুঁসে উঠল ঋতু। আপনি কিন্তু কাজটা ঠিক করেননি স্যার, একদম না। আমি আবার কি করলাম? আপনি কাল রাতে আমাকে মিথ্যা বলেছেন। আসলে আপনি আমার জন্য চাকরিটা ছেড়েছেন। মোটেও না। আপনাকে মিথ্যা বলা মানায় না। আমাকে বিভ্রান্তিতে ফেলবেন না, আমি জানি। মিথ্যে নয়। আমি আপনাকে ইন্ডিকেট করে কিছু বলিনি, শুধু বলেছিলাম শিক্ষকতা করে এমন পাত্র পছন্দ নয়, তাই বলে। ইফাত চোখ দুটো বুঝে নিজেকে সামলে নিল। অহেতুক নিজেকে দোষারোপ করো না। আমি নিজেকে ক্ষমাও করতে পারবো না। ইফাত অপ্রস্তুত বোধ করলো। বিষয়টা এত জটিল হয়ে গেল কেন, এরকমটা তো ভাবেনি। ঋতু বলল, আপনি আসলে নিজের জন্য সব কিছু করেন, নিজের খেয়াল খুশি মতো চলেন, কারো কথা ভাবেন না। ইফাত ওর দিকে হা করে তাকিয়ে রইল। এত ভালোবাসার এই ফল, এত অবলীলা এই শক্ত কথাগুলো ঋতু কিভাবে বলে দিতে পারলো? না, না হয় খামখেয়ালি করে চাকরিটা সে ছেড়েছে, তাই বলে এত কথা শোনাবে? আমি সবার কথাই ভাবি ঋতু। জি না, আপনি নিজের কথা বেশি ভাবেন, তাই তো চাকরি ছাড়ার আগে আমাকেও বলেননি। সরি। সরি বললেই 7 খুন মাফ হয়ে যায় না, সব তো চাইলেই পেয়ে যান। কারো বারণ টারণ শোনার অভ্যেস নেই তো, তাই নিজের খেয়াল খুশি মতো চলেন।
এই ধরনের মেরুদণ্ডহীন লোককে আমি বড্ড অপছন্দ করি। ঋতু বলেই থেমে গেল। মুখ তুলে চেয়ে দেখলো ইফাত জল জলে চোখ মুখ নিয়ে ওর দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। গম্ভীর মুখে শুধালো, আমি মেরুদণ্ডহীন? সরি, আমি সেটা বলিনি। রাগের সময় মনের কথাগুলোই মুখ দিয়ে বেরিয়ে আসে। ঋতু মাথা নিচু করে ফেললো। আমার ইন্টেনশন তেমন ছিল না। স্বার্থপর, আত্মকেন্দ্রিক, মেরুদণ্ডহীন চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস এ লট ঋতু। নিজেকে এতদিনে চিনতে পারলাম। ঋতু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তখন মাথা কাজ করছিল না, রাগের মাথায় বলে ফেলেছে। ইফাত কি সিরিয়াসলি নিয়েছে কথাগুলো? ঋতু এগোতে চাইলে ওর দিকে, কিন্তু হাতের ইশারায় ওকে থামিয়ে দিল ইফাত। শক্ত গলায় বলল, তুমি আমাকে এত নিকৃষ্ট মানুষ ভাবলেও আমার ভালোবাসা নিকৃষ্ট নয় ঋতু। তোমার সামনে আমি যতটা সহজ থাকতে পারি ততটা আর কারো সঙ্গে নই। এমনকি মা বাবার সঙ্গেও আমি এতটা ফ্রি নই। ঋতু অসহায় বোধ করলো। ইফাত একটু থেমে আবারও বলল, আমার মা ভীষণ বিচক্ষণ। তোমাকে দেখে যখন আমার সব কিছু তুচ্ছ তুচ্ছ লাগছিল, আমি কিন্তু একবারও তোমার কথা কাউকে বলিনি, এমনকি মাকেও না। অথচ মা বুঝে গেল। মুখ ফুটে কখনো কিছু না চাওয়া, এই আমার পছন্দের সব কিছুই যেমন তারা আমাকে এনে দিত, তেমনি তোমাকেও এনে দিল। আমি তাতে নিজেকে সৌভাগ্যবান ভাবলেও আমার মতো মেরুদণ্ডহীন কাপুরুষ কাউকে পেয়ে তুমি আমাকে নিছকই নিজের দুর্ভাগ্য ভাবো। তুমি আসলে আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। এম আই রাইট? ঋতু চুপ করে রইল। গলার ভেতর থেকে শব্দ বেরোচ্ছে না, সবকিছু জট পাকিয়ে আসছে। ইফাত এবার গর্জন করে উঠল। আমি কি ঠিক বলছি? অঙ্ক স্যারের ধমক শুনে ঋতুর গলা শুকিয়ে গেল। ওর এই নতুন রূপ দেখে কেঁদেও ফেললো। ইফাত আর টু শব্দ না করে ঘর থেকে শটান বেরিয়ে গেল। দরজা বন্ধ করার জোরালো শব্দে কেঁপে উঠল ঋতু। সেদিনের পর ইফাত ঋতুর খুনসুটিময় সম্পর্কটা কেমন স্থির হয়ে পড়ল। খুবই গুরুত্বপূর্ণ কোনো দরকার ছাড়া দুজনের মধ্যে তেমন কথাও হতো না। অবশ্য তখনও ইফাত হাঁ হুঁ ব্যতীত বাড়তি কোনো শব্দ ব্যবহার করতো না, যার জন্য ঋতু লজ্জায় অপমানে আর কথাও বলতে যায়নি। এর মধ্যে ঋতুর পরীক্ষাও শুরু হয়, রেজাল্টও বের হয়ে গেল। এবার অবশ্য অঙ্কে ফেল করলো না ঋতু, যথেষ্ট ভালো নম্বর পেয়ে পাশও করলো সে। এর পেছনে রয়েছিল ইফাতের ওকে ধরে বেঁধে পড়াশোনা করানোর ক্রেডিট।